কিশোরী হাসিয়া বলিল, নীনা, ওই দিকে যাইতেছ, ওই ছাউনির সাহেবেরা যদি তোমায় একা পাইয়া ধরিয়া লইয়া যায়। নীনা দাঁড়াইল, বলিল, ঠিক বলিয়াছ, আমি তবে অস্ত্র লইয়া আসি। বলিয়া সে আবার ঘরে গিয়া একখানি বৃহৎ চকচকে ছোরা বাহির করিয়া আনিয়া তাহা আন্দোলিত করিতে করিতে হাসিতে হাসিতে বলিল, আমার এই ছোরা সাদা মানুষের রক্তের আস্বাদন কখনো পায় নাই। উহারা যদি আমায় ধরিতে আসে তবে সে আস্বাদন পাইতে পারিবে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আপনাদের সবার সাথে আজ একটি আনন্দের খবর ভাগ করে নিই। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা এখন 10,000 অতিক্রান্ত। আপনাদের সকলকে এজন্য আন্তরিক অভিনন্দন। এমনভাবেই আগামী দিনে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এবার আসি আজকের গল্পপাঠ প্রসঙ্গে। আমরা শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সত্যবালা উপন্যাসটি শুনছিলাম। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব সত্যবালা উপন্যাসের ষষ্ঠ পর্ব। গল্পপাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি। শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সত্যবালা উপন্যাসের ষষ্ঠ পর্ব। দ্বীপ্রহরে খাওয়া দাওয়া শেষ হইলে নীনা হঠাৎ বলিল, বাহ, তুমি তো বেশ। কিশোরী বিস্মিত হইয়া বলিল, কেন, কি করিলাম? আজ কি বার বলো দেখি? আজ যে শনিবার, হাটবার, সে কথা আমায় মনে করাইয়া দিতে হয় না? আজ জিনিসপত্র কিনিয়া না আনিলে 1 সপ্তাহ আমরা খাইব কি? এ কি তোমার দার্জিলিং যে যখন ইচ্ছা বাজারে গিয়া যাহা কিছু কিনিয়া আনা যায়? নীনা বলিল। কিশোরীর স্মরণ হইল, গত 2 শনিবারেই নীনাকে সে হাটে যাইতে দেখিয়াছে বটে। এমনকি যেদিন সন্ধ্যায় সে সদল বলে আসিয়া এখানে আশ্রয় গ্রহণ করে, সেদিনও শনিবার ছিল। নীনা তখন মঠে উপস্থিত ছিল না, হাটে গিয়াছিল। সে মনে মনে হিসাব করিয়া দেখিল, আজ 3টি সপ্তাহ পূর্ণ হইয়াছে। 3 সপ্তাহ নীনার আতিথ্য ও সেবা যত্ন ভোগ করা হইয়াছে। কিশোরী বলিল, আমার সে কথা মনেই ছিল না। আচ্ছা নীনা, আমি তোমার সঙ্গে হাটে যাইব কি? নীনা বলিল, না, তোমার গিয়া কাজ নাই। সেখানে নানা স্থানের নানা লোক আসিয়া জমা হইবে। তোমাকে দেখিয়া তাহাদের মনে কোনো প্রকার সন্দেহ হইতে পারে। কাহার মনে কি আছে বলা যায় কি? তুমি ঘরে থাকো, আমি আজ হাটে বেশি দেরি করিব না। জিনিসপত্রগুলি তাড়াতাড়ি কিনিয়া মুটিয়া দিয়া বহাইয়া আনিব। কিশোরী বলিল, নীনা, একটা কথা তোমায় বলিব মনে করিতেছি, যদি রাগ না করো তো বলি। নীনা কতকটা বিস্ময়ে, কতকটা শঙ্কায় জিজ্ঞাসা করিল, কি কথা নাঙ্গালামা? কিশোরী বলিল, কথা এই যে এত দিন হইয়া গেল আমরা এখানে রহিয়াছি। খরচপত্র যাহা কিছু সমস্তই তুমি করিতেছ,
কিন্তু আমারও কাছে তো টাকা রহিয়াছে। তোমার যদিও অগাধ টাকা। নীনা বাধা দিয়া বলিল, চুপ। তারপর কাছে সরিয়ে আসিয়া চুপি চুপি বলিল, এত জোরে জোরে এই সব কথা কি বলিতে হয়? কোথায় কে শুনিবে, তখন বিপদে পড়িতে হইবে যে। কিশোরী এই কথায় একটু অপ্রতিভ হইয়া গেল দেখিয়া নীনা চুপি চুপি বলিল, আমার কথায় তুমি কিছু দুঃখ করিও না। দেখো, এই জনমানব শূন্য স্থানে থাকিতে হয়। টাকার সন্ধান কেহ জানে না বলিয়াই রক্ষা। জানিলে এতদিন চোর ডাকাত আসিয়া আমায় মারিয়া ফেলিয়া সমস্তই লুটিয়া লইত। তারপর তুমি কি বলিতেছিলে বলো। কিশোরী বলিল, আজ যদি তুমি আমার টাকা লইয়া হাটে যাও, তাহা হইলে আমি সুখী হই। নীনা কহিল, এই কথা? তা বেশ তো, টাকা দাও। কিশোরী বলিল, ক টাকা দিব বলো। অন্যদিন আমি 2 টাকা লইয়া হাটে যাই, আজ 5 টাকা দাও। নীনা উত্তর দিল। কিশোরী উঠিয়া ঘরের কোণে রক্ষিত তাহার হাত ব্যাগটি খুলিয়া 5টি টাকা বাহির করিয়া আনিয়া নীনার হাতে দিল। নীনা টাকাগুলি বস্ত্র মধ্যে গুঁজিতে গুঁজিতে বলিল, আচ্ছা, তবে তুমি মঠে থাকো, আমি হাটে যাই। যদি ঘুমাইতে ইচ্ছা হয় তবে ভিতর হইতে দ্বার বেশ করিয়া বন্ধ করিয়া তবে শুইও। আমি আসিয়া ডাকিলে দ্বার খুলিয়া দিও। এই কথা বলিয়া নীনা প্রস্থান করিল। দুজনের মধ্যে এই যে সমস্ত কথাবার্তা হইতেছিল তাহা নীনার ঘরে বসিয়াই। অপর ঘরখানি, যাহাতে কিশোরী, ফুটচিং ও সাইদা পূর্বে শয়ন ভোজন উপবেশন করিত, সেই ঘরখানি গতকল্য হইতেই তালাবন্ধ। নীনা চলিয়া গেলে ঘরের ভিতর বসিয়া থাকিতে কিশোরীর ভালো লাগিল না। সে একখানা কম্বল টানিয়া মঠের সম্মুখস্থ চত্বরে বিছাইল। ফুটচিং তাহাকে তিব্বতীয় ভাষার 2খানি বহি দিয়াছিল, একখানি বর্ণপরিচয়, অপরখানি শিশুপাঠ্য বুদ্ধজীবনী। পথে আসিতে আসিতে বর্ণপরিচয় শিক্ষা তাহার শেষ হইয়াছিল। বুদ্ধজীবনীর কিছু অংশ পড়া হইয়াছিল। কিশোরী সেই বহি 2খানি ব্যাগ হইতে বাহির করিয়া ঘরে তালাবন্ধ করিয়া দিল। কম্বলের উপর বসিয়া বুদ্ধজীবনীখানি কষ্টে সৃষ্টে পড়িতে লাগিল, কিন্তু বেশিক্ষণ তাহাতে মন বসিল না। বহি বন্ধ করিয়া দূরের পর্বতচূড়াগুলির প্রতি চাহিয়া সে নানা চিন্তায় আচ্ছন্ন হইয়া পড়িল। প্রথম চিন্তা নিজের অদৃষ্টের কথা। ছিলাম কোথায় কলিকাতাবাসী, সচ্ছল অবস্থার বাঙালি যুবক, আর হইলাম এই সুদূর সিকিম প্রান্তে ছদ্মবেশধারী লামা। লামা, অথচ না জানি তিব্বতীয় ভাষা, না জানি বৌদ্ধ ধর্মশাস্ত্রের কথা। তারপর হেমের কথা, সত্যবালার কথা, মল্লিকের কথা মনে হওয়াতে কিশোরীর চক্ষে জল আসিল। সে মনে মনে বলিল, সতী, তোমাকে ক্লেশ দিবার জন্যই আমি তোমার জীবন পথে আসিয়া পড়িয়াছিলাম। আমি সেখানে থাকিতেই তোমায় কত কষ্ট, কত অপমান, কত লাঞ্ছনা ভোগ করিতে হইয়াছে। উভয়ের আকাঙ্ক্ষিত মিলন সংঘটিত হইলেও না হয় সে সকল দুঃখ কষ্টের ক্ষতিপূরণ হইতে পারিত, কিন্তু তাহাও হইল না। ভবিষ্যতে যে কখনো হইবে তাহারই বা আশা কোথায়? কে আমাকে এখানে আসিয়া নিশ্চিত রূপে বলিবে যে সে সমস্ত গোলমাল এখন চুকিয়া বুকিয়া গিয়াছে? এখন তুমি নির্ভয়ে দেশে ফিরিয়া যাইতে পারো। সুতরাং দেশে ফেরা ইহজীবনে বোধহয় আর হইল না। তবে অনেক বৎসর পরে ছদ্মবেশে ছদ্ম নামে যদি যাই, তাহাতেই বা সুখ কোথায়? সুখ বোধহয় আর আমার অদৃষ্টে নাই। বসিয়া বসিয়াও ভালো লাগে না। কিশোরী উঠিয়া এদিক ওদিক একটু বেড়াইতে লাগিল। গিরিপৃষ্ঠের প্রান্তভাগে গিয়া সহসা
কিশোরী দেখিতে পাইল নিম্নে, অনেক নিম্নে 3 জন ভুটিয়া দক্ষিণ পূর্ব দিকের উপত্যকা ভূমি হইতে উঠিয়া আসিতেছে। প্রত্যেকের পৃষ্ঠে একটি করিয়া সাদা প্যাকিং বাক্স অপরাহ্নের সূর্যকিরণে ঝকমক করিতেছে। সে নিম্ন দিকে দৃষ্টিবদ্ধ করিয়া রহিল। ক্রমে দেখিতে পাইল আরও প্রায় 7-8 জন কুলি পৃষ্ঠে বোঝা ও হস্তে পাহাড়ি লাঠি লইয়া উঠিয়া আসিতেছে। আরও নিম্নে কয়েকটা ভারবাহী অশ্বতর, তাহার আরও নিম্নে সাদা হ্যাট মাথায় কয়েকজন অশ্বারোহী। সকলে নিম্নভূমি হইতে উঠিয়া আসিতেছে। সম্ভবত এই পথ ধরিয়াই তাহারা তাহাদের অভিপ্সিত স্থানে গমন করিবে। কিশোরী সবিস্ময়ে ভাবিতে লাগিল, কারা ইহারা? ইহারা কি ইংরাজ পুলিশ বিভাগের লোক? আমাকে খুঁজিতে বাহির হইয়াছে, পাইলে গ্রেপ্তার করিয়া লইয়া গিয়া ফাঁসি দিবে। কিন্তু এই আশঙ্কা কিশোরীর মনে বেশিক্ষণ স্থান পাইল না। সে ভাবিল, ভারী তো একটা লোক আমি, আমাকে ধরিবার জন্য ইংরাজ গভর্নমেন্ট এত কাণ্ড করিবে? কিশোরী তাহার কম্বলের উপর ফিরিয়া আসিয়া তিব্বতীয় বহি খুলিয়া বসিল, কিন্তু পড়ায় মন দিতে পারিল না। আবার পূর্বস্থানে গিয়া নিম্নে দৃষ্টিবদ্ধ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহারা উঠিয়া আসিতেছে বটে, কিন্তু এখনো তো অনেক দূর। পার্বত্য পথারোহণে কত সময় লাগে সে ধারণা কিশোরীর জন্মিয়াছিল। সে অনুমান করিল, উহারা এখানে আসিয়া পৌঁছিতে এখনো অন্তত 2 ঘণ্টা বিলম্ব হইবে। কে উহারা? কি অভিপ্রায় এখানে আসিতেছে? উহারা কি কোনো ইউরোপীয় আবিষ্কারক অথবা ভ্রমণকারীর দল? ইউরোপীয়গণ মাঝে মাঝে আসে বটে, অনেক লোকজন তাম্বু প্রভৃতি সঙ্গে করিয়া দুর্গম স্থানগুলিতে গমন করিয়া ভ্রমণ কাহিনী লিখিয়া থাকে। কিন্তু আমায় ধরিবার জন্য উহারা যে পুলিশ বাহিনী নহে, তাহারই বা নিশ্চয়তা কি? মল্লিক একজন উচ্চপদস্থ রাজকর্মচারী, আমার পরম শত্রু। সে চিফ সেক্রেটারি বা লাট সাহেবকে বলিয়া কহিয়া আমায় ধরিবার জন্য পুলিশের একটা সার্চ পার্টি পাঠায় নাই, একথা কে বলিল? আমার নিকট যদি একটা দূরবীন থাকিত, দেখিতাম উহারা কে। উহাদের নিকট দূরবীন নিশ্চয় আছে। এই যে আমি এখানে দাঁড়াইয়া আছি, হয়তো উহারা দূরবীন কষিয়া আমায় দেখিতেছে। যদি উহারা ইংরাজ পুলিশের দলই হয়, আমায় খুঁজিবার জন্যই বাহির হইয়া থাকে, তবে তো এখানে দাঁড়াইয়া থাকিয়া আমি নিতান্ত বোকামির কার্য করিতেছি। এইরূপ চিন্তা করিয়া কিশোরী পুনরায় স্বস্থানে ফিরিয়া আসিল। এদিকে বেলা পড়িবার সঙ্গে সঙ্গে আকাশের প্রান্তে মেঘ জমিয়া উঠিতে লাগিল। নীনা বলিয়া গিয়াছে আজ তাহার ফিরিতে অধিক বিলম্ব হইবে না। তবে এখনো সে আসিয়া পৌঁছিল না কেন? সে ফিরিবার পূর্বেই যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয়, তবে তো বিপদ। ঘরে তালা বন্ধ করিয়া কাংপাচেনের পথে খানিক দূর গিয়া দেখিলে হয় না সে আসিতেছে কিনা। কিশোরী স্থির করিল, একাকী বসিয়া ছটফট করার চেয়ে সেই ভালো হইবে। সে তখন কম্বল ও বহি ঘরের মধ্যে রাখিয়া দ্বারে তালাবন্ধ করিয়া পথে বাহির হইল। একবার সেই উপত্যকা পানে চাহিয়া দেখিল, তাহারা সকলে একত্র হইয়াছে, তাঁবু পড়িতেছে। কিশোরী ভাবিল, বোধহয় বেলা নাই দেখিয়া এবং আকাশে মেঘ দেখিয়াই উহারা ওইখানেই আজ রাত্রিবাস করিতেছে। যাক, আজ আর উহারা আসিবে না, এটা স্থির। কিশোরী পথ চলিতেছে আর আকাশের পানে চাহিয়া চাহিয়া দেখিতেছে। মেঘাড়ম্বর ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল, কিন্তু অধিক দূর কিশোরীকে যাইতে হইল না। কাংপাচেন গ্রাম দৃষ্টিপথে পড়িবার পূর্বেই কিশোরী দেখিল একটি যুবতী নিম্ন পাহাড় হইতে উঠিয়া আসিতেছে, তাহার পশ্চাতে একজন ভারবাহী।
নীনাকে দেখিতে পাইয়া কিশোরী দাঁড়াইল। নীনাও তাহাকে দেখিয়া হস্ত সংকেতে আনন্দ জ্ঞাপন করিল। নিকটে পৌঁছিয়া নীনা জিজ্ঞাসা করিল, এ কি নাঙ্গালামা, তুমি কোথায় যাইতেছিলে? কিশোরী উত্তর দিল, তোমায় খুঁজিতে। নীনা কহিল, কেন, আমি কি কচি খুকি, হারাইয়া যাইব? আকাশের পানে চাহিয়া দেখো নীনা, মেঘের ঘটা দেখিয়া আমার ভয় হইল। যদি ঝড় বৃষ্টি নামে তবে পথে তোমার কি হইবে? তাই আমি আর থাকিতে পারিলাম না, তোমায় খুঁজিতে বাহির হইয়াছি। নীনা বাক্যে কিছু বলিল না, কিন্তু তাহার মুখে একটা সুখের, একটা আনন্দের জ্যোতি খেলিয়া গেল। সে কিশোরীর হাতখানি নিজের হাতে ধরিয়া বলিল, কেমন জব্দ করিয়াছি তোমায়? সকালবেলা দেরি করিয়া তুমি আমায় ভাবাইয়াছিলে, এবেলা আমি তোমায় ভাবাইলাম। মুটিয়া কিছু দূর পশ্চাতে ছিল। এই সকল কথার কিছুই তাহার কর্ণগোচর হইল না। হাতে হাত দিতেই কিশোরী দেখিতে পাইল নীনার উভয় প্রকোষ্ঠে চারিগাছি করিয়া নীলবর্ণ বেলোয়ারি চুড়ি রহিয়াছে। তাহার উভয় দিকে 2 গাছি করিয়া পুঁতির মালা। কিশোরী বলিল, এগুলি তুমি কোথায় পাইলে নীনা? নীনা একটু মুচকি হাসিয়া বলিল, একজন আমায় দিয়াছে। কিশোরী কহিল, কে? তোমার কোনো সখী না সখা? এই অঞ্চলে তোমার কোনো সখা সখী আছে তাহা তো আমায় বলো নাই। নীনা বলিল, আমার একজন সখা আছে, সেই দিয়াছে। কিশোরীর মুখখানি গম্ভীর হইল। সে ধরা গলায় বলিল, তোমার সেই সখাটি কে? নাম শুনিতে পাই না। নীনা কহিল, শুনিবেখন, মঠে চলো। বলিয়া নীনা অগ্রসর হইল। পার্বত্য পথে 2 জন পাশাপাশি চলা সম্ভব নহে। কিশোরী গম্ভীর মুখে নীনার পশ্চাৎ পশ্চাৎ চলিল, কিন্তু তাহার পা যেন চলিতেছে না। তাই সে একটু পিছাইয়া পড়িল। কিয়দ্দূর পশ্চাতে সেই ভারবাহী আসিতেছে। মঠের নিকটবর্তী হইতেই 2-4 ফোঁটা জল নীনার গায়ে পড়িল। সে পশ্চাৎ ফিরিয়া কিশোরীকে বলিল, বৃষ্টি আসিল, শীঘ্র এসো। বলিয়া দাঁড়াইয়া কিশোরীর গম্ভীর মুখের পানে চাহিয়া চাপা হাসি হাসিতে লাগিল। মঠে পৌঁছিয়া ভারবাহীকে বিদায় দিয়া জিনিসপত্রগুলি গুছাইতে গুছাইতে নীনা বলিল, কই, আমার সে সখার কথা আর তুমি জিজ্ঞাসা করিলে না? কিশোরী বলিল, আমার অবশ্য শুনিবার কোনো প্রয়োজন নাই। তাহার বয়স কত? নীনা কহিল, এই তোমার বয়সই হইবে। কিশোরী কহিল, কতদিন তার সঙ্গে তোমার এই বন্ধুত্ব? নীনা কহিল, বেশি দিন না। কিশোরী কহিল, আচ্ছা নীনা। নীনা কহিল, কি? কিশোরী কহিল, না থাক, আমি ভাবিয়া দেখিলাম সে কথা তোমায় জিজ্ঞাসা করিবার কোনো অধিকার আমার নাই। তবে অন্য একটা কথা জিজ্ঞাসা করিতে পারি। তোমার সেই সখা কই, এখানে কোনো দিন আসে না তো? নীনা বলিল, আসে তো, তুমি তাকে দেখিতে চাও? কিশোরী কহিল, বেশ, আমি থাকিতে থাকিতে যদি কোনো দিন সে আসে তাহাকে দেখাইও। এখনই তোমায় দেখাইতে পারি। বলিয়া নীনা তাহার বস্ত্রের ভিতর হইতে একখানি রং করা নূতন টিনের আরশি বাহির করিয়া কিশোরীর মুখের সামনে ধরিয়া বলিল, ইহার ভিতর দেখো। বলিয়া মুচকি মুচকি হাসিতে লাগিল। কিশোরী সবিস্ময়ে নীনার মুখের পানে চাহিয়া রহিল। নীনা বলিল, তুমি যে আমায় 5টি টাকা দিয়াছিলে, তাই দিয়া এই চুড়ি, পুঁতির মালা, এই আরশি, একখানি রেশমি রুমাল আর একখানি চিরুনি কিনিয়া আনিয়াছি। তোমার টাকা দিয়া কিনিয়াছি, সুতরাং এ সকল তোমারই তো দেওয়া হইল। বলিয়া বস্ত্রমধ্য হইতে মহিষ শৃঙ্গের একখানি মোটা চিরুনি ও রুমালখানি বাহির করিয়া দেখাইল। এতক্ষণে কিশোরীর বদনমণ্ডল হইতে মেঘ কাটিয়া গিয়া সেখানে হাসির কিরণ খেলিতে লাগিল।
বলিল, দেখো নীনা, এতদিন মাঝে মাঝে আমার মনে হইয়াছে বটে যে তুমি স্ত্রীলোক, অথচ না আছে তোমার কোনো অলঙ্কারের শখ, না কোনো প্রসাধনের স্বাদ। নীনা বলিল, সত্যই তো, ওসব শখ কোনো দিনই তো আমার ছিল না। কিশোরী কহিল, তবে এখন হঠাৎ? নীনা কহিল, কে জানে। ওগো শীঘ্র যাও, ভয়ানক ঝড় আসিতেছে, দরজাটা বন্ধ করিয়া দিয়া এসো। কিশোরী ছুটিয়া গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। শুধু ঝড় নয়, সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামিয়াছিল। জলের ঝাপটায় কিশোরীর বস্ত্র কিয়দংশ ভিজিয়া গেল। নীনা তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়া ফেলিয়া বলিল, ফুটচিং সাইদা আজ আর আসিল না দেখিতেছি। বাহিরে বৃষ্টি ও ঝড় সমান বেগে চলিতে লাগিল। মাঝে মাঝে মেঘের বিকট গর্জনও শোনা যাইতেছে। সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। ইহাই নীনার রন্ধন কার্যের সময়। গুহাকক্ষের একটিমাত্র দ্বার বন্ধ করিয়া ভিতরে উনান ধরানো চলে না। নীনা বরাবর বাহিরেই ওই কার্যটি সমাধা করিয়া থাকে। তাই সে একটু ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তাই তো, এই দুর্যোগে রান্না বান্নার কি উপায় করি? আমি বাড়ি ছিলাম না, আজ বিকালে তোমার চা পর্যন্ত খাওয়া হয় নাই। তোমার খুব ক্ষুধা পাইয়াছে বোধ হয়? আমার তো পাইয়াছে। কিশোরী বলিল, পাইলে আর উপায় কি, বৃষ্টি থামুক, তারপর রান্নাবান্নার জোগাড় করিলেই হইবে। এখন দুইজনে গল্প করা যাক, এসো। নীনা বলিল, খালি পেটে কি আর গল্প ভালো লাগে? ঠিক হইয়াছে, হাট হইতে কিছু ফল কিনিয়া আনিয়াছি, তাহাই কাটিয়া দি, তুমি খাও। বলিয়া নীনা উঠিয়া কক্ষকোণে রক্ষিত তাহার সেই বাজারের ঝুড়িটি হইতে গোটাকত কাপেল ও ন্যাশপাতি বাহির করিয়া আনিল। কিশোরী সেই তাজা সরস ফলগুলি হাতে করিয়া নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল। কলিকাতায় পেশোয়ারি ফলওয়ালার দোকানের দীর্ঘকাল পূর্বে আহরিত অর্ধশুষ্ক ফল নহে। সম্ভবত সেই দিন প্রাতেই সেগুলি তাহাদের বৃক্ষজননীর বক্ষচ্যুত হইয়াছে। প্রদীপের আলোকে একটি আপেলের রক্তিম ছটার প্রতি প্রশংসাপূর্ণ দৃষ্টিপাত করিয়া কিশোরী বলিল, রংটি কি সুন্দর! এমন সুন্দর জিনিসটি কাটিয়া খাইতে মায়া হয়। নীনা একটি ন্যাশপাতির ত্বকে ছুরি ঘুরাইতে ঘুরাইতে বলিল, আচ্ছা, যে সুন্দর নয় তার প্রতি তোমার কোনো মায়া দয়া হয় না, তাই তো? কিশোরী এই প্রশ্নের গূঢ় ইঙ্গিত বুঝিল। বলিল, তা জানি না, কিন্তু ঈশ্বর বাছিয়া বাছিয়া সুন্দর জিনিসগুলি আমার চোখের সামনে আনিয়া দেন। বলিয়া এমনভাবে নীনার মুখপানে সে চাহিল, যাহাতে সেই সুন্দর জিনিসগুলির মধ্যে সম্প্রতি কোনটি তাহার চোখের সামনে উপস্থিত সে বিষয়ে নীনার মনে কোনো সংশয় না থাকে। ফলভক্ষণ এবং এইরূপ কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত হইবার পর নীনা উঠিয়া দ্বার খুলিয়া দেখিল বৃষ্টির বেগ অনেকটা কম হইয়া গিয়াছে। ঝড় আর নাই। আকাশে মেঘের রঙও বিলক্ষণ ফিকা হইয়া আসিয়াছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বন্ধ হইবার সম্ভাবনা। হইলও তাহাই। নীনা তখন উনান ধরাইয়া চায়ের জন্য গরম জল চড়াইয়া দিয়া রন্ধনের উদ্যোগে মনোনিবেশ করিল। আহারাদি শেষ হইলে রাত্রি প্রায় 10টার সময় কিশোরী নীনার নিকট বিদায় লইয়া পার্শ্ববর্তী গুহাকক্ষে শয়ন করিতে গেল। নীনা সেই ঘরে গিয়া বিছানা কম্বল ঠিক করিয়া দিয়া কিশোরীর জন্য পানীয় জল, আলো জ্বালিবার উপকরণ প্রভৃতি যথাস্থানে রাখিয়া আপন কক্ষে ফিরিয়া আসিয়া দ্বার রুদ্ধ করিল। কিশোরী শয়ন করিয়া অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারিল না। নিজের অদৃষ্ট বৈগুণ্যের কথা এবং নীনার কথা পর্যায়ক্রমে এই দুইটি বিষয় ভাবিতে লাগিল। প্রথমেই নীনার বিপুল ধনরত্নের কথা
তাহার মনে হইল উহা লাভ করিতে পারিলে চিরজীবনের জন্য এবং বংশাবলীক্রমেও দারিদ্র্য ঘুচিয়া যায়। এ কি সাধারণ প্রলোভন? এই প্রলোভনকে জয় করা কি সহজ কার্য? যেদিন কিশোরী নীনার গোপন ধনভাণ্ডার নয়নগোচর করিয়াছে, সেই দিন হইতেই এই প্রলোভন দুর্দমনীয় হইয়া উঠিয়াছে। আর শুধুই কি নীনার ধনরত্ন, তাহার অকৃত্রিম সেবা যত্ন, তাহার তরুণ হৃদয়ের অকপট ঐকান্তিক ভালোবাসা, এ সকলের চিন্তাও ক্রমে তাহার মনে আধিপত্য বিস্তার করিল। সে মনে মনে বলিল, আমি একদিন দেশে ছিলাম, ইংরাজের রাজধানী কলিকাতা মহানগরীর অধিবাসী ছিলাম। সেসব কি সত্য না স্বপ্ন? এ জন্মে না সেসব আমার পূর্বজন্মের কথা? এখন মনে হয় আমি এই হিমালয় বক্ষেই জন্মিয়াছি ও মানুষ হইয়াছি। অন্তত ইহা এক প্রকার নিশ্চিত যে এই হিমালয় বক্ষেই আমরণ আমাকে কাটাইতে হইবে। সত্যবালাকে ভালোবাসিয়াছিলাম, তাহাকে বিবাহ করিব আকাঙ্ক্ষা করিয়াছিলাম। সে সবও যেন সেই পূর্বজন্মেরই কথা। এ জন্মে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হইবার নহে। তবে আর কেন? পূর্বজন্মের সেই স্মৃতি ধরিয়া থাকিলে আর ফল কি? এ জন্মে যাহা করণীয় তাহাই করা ভালো। আমি নিরাশ্রয়, পাহাড়ে জঙ্গলেই অবশিষ্ট জীবন আমায় কাটাইতে হইবে। কি করিয়া বাঁচিয়া থাকিব তাহার কোনো উপায়ই খুঁজিয়া পাই না। বোধহয় ঈশ্বর দয়া করিয়া নীনাকেই আমার সহায় স্বরূপ আনিয়া দিয়াছেন। নীনা তার হৃদয় মন দিয়া আমায় চাহিতেছে, আমিও তাহার সেবা যত্নে মুগ্ধ হইয়াছি। তবে আর কেন? আর দ্বিধা করিয়া ফল কি? নীনাকে বিবাহই করি। অর্ধরাত্রি পর্যন্ত এইরূপ চিন্তা করিয়া ক্রমে কিশোরীর মনে হইল, আমি যে নীনাকে বিবাহ করিবার জন্য প্রস্তুত হইয়াছি, আমি কি তাহাকে ভালোবাসি? ভালোবাসা যে কি পদার্থ তাহার জ্ঞান এখন আর কিশোরীর পুঁথিগত মাত্র নহে। দার্জিলিংয়ে 2 মাস কাল সে আসল জিনিসটিরই আস্বাদ লাভ করিবার সুযোগ পাইয়াছিল। সেই অনুভূতির সঙ্গে নিজের বর্তমান মনোভাবের তুলনা করিয়া দেখিল। দুইয়ে অনেক তফাত, দুইয়ে তুলনাই হয় না। একটি যেন আকাশের চন্দ্র, অপরটি যেন মাটির প্রদীপ। এই অবস্থায় নীনাকে বিবাহ করা তাহার উচিত কি না সে তর্ক কিশোরীর মনে উঠিল। ইংরাজি ও বাংলা উপন্যাস পড়িয়া এই সম্বন্ধে যে ধারণা তাহার মনে স্থান লাভ করিয়াছিল, বর্তমান অবস্থায় তাহা বেশিক্ষণ টিকিল না। বংশাবলীক্রমে যে ধারণা রক্তের সঙ্গে নামিয়া আসিয়াছে, যাহা তাহার অস্থিমজ্জার সহিত মিশিয়া আছে, তাহাই জয়লাভ করিল। আগে প্রেম করিয়া পরে বিবাহ, এই ব্যবস্থা কবে আর এদেশে ছিল? বিবাহের পর একত্র বাসে সরল হৃদয় সুচরিত্র নরনারীর মনে প্রেম সঞ্চার স্বাভাবিক নিয়মের বশেই হইয়া থাকে। অধিকাংশ স্থলেই তাহা হয়। অল্পাংশ যাহাদের হয় না, তাহারা ব্যতিক্রম, এবং দম্পতির দুর্ভাগ্যই উহার কারণ। কিশোরী মনে মনে বলিল, আমি যদি নীনার সম্পদের লোভে মাত্র উহাকে বিবাহ করিয়া ক্রমে কৌশলে উহার যথাসর্বস্ব নিজায়ত্ত করিয়া লইয়া উহার প্রতি স্বামীর কর্তব্য পালন না করি, উহার সহিত অসৎ ব্যবহার করি, তবে বটে আমি পাপে লিপ্ত হইব। কিন্তু তাহা তো আমার উদ্দেশ্য নহে। না না, আমার মনের কোনো অন্ধকার কোণেও সেই ভাবের লেশমাত্র নাই। সকল দিক ভাবিয়া চিন্তিয়া কিশোরী স্থির করিল, নীনাকে বিবাহ করিয়া এই দেশে বসবাস করাই
যুক্তিসঙ্গত। এইরূপে মনস্থির হইলে যখন সে ঘুমাইয়া পড়িল, তখন রাত্রি ৩য় প্রহরের মধ্যভাগ। পরদিবস মধ্যাহ্ন ভোজনের পর গতরাত্রির নিদ্রাল্পতা বশত কিশোরী নিজের কক্ষে প্রবেশ করিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। নাঙ্গালামা, নাঙ্গালামা, নাঙ্গালামা। কবাটে সঘন করসন্তারণ শব্দের সঙ্গে সঙ্গে নীনার কণ্ঠস্বরে কিশোরীর নিদ্রাভঙ্গ হইল। তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কেন নীনা? ঘুম কি তোমার ভাঙিবে না? বেলা পড়িয়া গেল যে। এই যে উঠি বলিয়া কিশোরী গাত্রোত্থান করিয়া নিজ বস্ত্রাদি সংযত করিয়া লইল। তারপর দ্বার খুলিয়া দেখিল সূর্যদেব পশ্চিম গগনে একেবারে ঢলিয়া পড়িয়াছেন। নীনা বলিল, তুমি যাও, ঝর্ণায় গিয়া হাত মুখ ধুইয়া এসো, আমার উনান ধরিয়াছে, এইবার চায়ের জল চড়াইয়া দিই। দাও বলিয়া কিশোরী ঘরে ঢুকিয়া তাহার তোয়ালে প্রভৃতি বাহির করিয়া আনিল। নীনা জিজ্ঞাসা করিল, ফিরিতে বেশি দেরি হইবে না তো? না, দেরি হইবে না বলিয়া কিশোরী প্রস্থান করিল। অনেকটা নামিয়া গেলে তবে পূর্বকথিত ঝর্ণা পাওয়া যায়। নামিতে নামিতে কিশোরী দেখিল গতকল্যকার সেই ভ্রমণকারীর দল এখনও সেই স্থানেই রহিয়াছে। লোকজন ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে। প্রাতে এই ছাউনি নীনাও দেখিয়াছিল। কাহাদের ছাউনি, উদ্দেশ্যই বা কি, তাহা নীনাও কিছু অনুমান করিতে পারে নাই। ক্রমে কিশোরী যখন ঝর্ণায় পৌঁছিল, তখন নিম্নভূমির দৃশ্য আরেকটু স্পষ্ট হইল। উপর হইতে মানুষগুলিকে কুকুর বিড়ালের মতো ছোট দেখাইতেছিল, এখন ছাগল ভেড়ার মতো দেখাইতে লাগিল। তাহাদের পানে চাহিতে চাহিতে কিশোরী হস্তমুখাদি ধৌত করিতে লাগিল এবং ভাবিতে লাগিল, যদি উহারা ইংরাজ পুলিশই হয়, আমায় ধরিবার জন্যই আসিয়া থাকে, তবে তো উহারা এই অঞ্চলে থাকা পর্যন্ত আমায় খুব সাবধানে থাকিতে হইবে। কিন্তু আমাকে উহারা চিনিবে কি করিয়া? তা সে উপায় না করিয়াই কি উহারা বাহির হইয়াছে? সম্ভবত মল্লিক তাহার বা ঘোষ সাহেবদের কোনো ভৃত্যকে আমায় শনাক্ত করিবার জন্য উহাদের সঙ্গে পাঠাইয়াছে। কিশোরী তাড়াতাড়ি কাজ শেষ করিয়া লইয়া জলের ছোট বালতিটি ভরিয়া পর্বতারোহণ করিতে লাগিল। কিয়দ্দূর উপরে উঠিয়া একটা বাঁকের নিকট পৌঁছিবা মাত্র দেখিতে পাইল, অল্প কিছু উপরেই টাট্টু ঘোড়ার পৃষ্ঠে একজন শ্বেতকায় পুরুষ ধীরে ধীরে পর্বত হইতে নামিতেছে। লোকটাকে দেখিবা মাত্র কিশোরীর আপাদ মস্তক ভয়ে শিহরিয়া উঠিল। ভাবিল, যেখানে আমি থাকি সেই দিক হইতেই তো নামিতেছে, এখন পালাই কোথায়? লুকাইবার স্থান তো কাছে কোথাও দেখিতেছি না। কিন্তু বৃথা চেষ্টা। অশ্বারোহী কিশোরীকে দেখিতে পাইয়া বলিয়া উঠিল, হ্যালো লামা, দাঁড়াও দাঁড়াও। কিশোরীর বুকটি ভয়ে গুড়গুড় করিয়া উঠিল, কিন্তু তখন আর না দাঁড়াইয়া উপায় নাই, সুতরাং সে দাঁড়াইল। সাহেব আরও কাছে আসিয়া সম্ভবত বদ সিকিমি ভাষায় কতগুলা কি বলিল, কিশোরী তাহা বুঝিতে পারিল না। সে ইংরাজিতে বলিল, ও ভাষা আমি বুঝি না। বলিয়াই তাহার মনে হইল, ছি ছি, এ কি করিলাম? ইংরাজি কেন বলিলাম? এ যে নিজের গলায় নিজেই ফাঁসি পড়াইলাম। অশ্বারোহী হো হো করিয়া হাসিয়া উঠিল। তারপর ইংরাজিতে বলিল, বাই জোফ, এই দূর হিমালয়ে একজন দেশী লোকের মুখে ইংরাজি ভাষা শুনিব, ইহা তো অপ্রত্যাশিত। তা লামাজি,
তুমি কি এ প্রদেশের লোক নও? সিকিমি ভাষা বোঝো না? তুমি কোন দেশের লোক তবে? কিশোরী এই প্রশ্নের সোজা উত্তর না দিয়া বলিল, আমি তিব্বতীয় ভাষায় কথা কহি। সাহেব আরও নিকটে আসিয়া বলিল, ও, তবে তুমি তিব্বতের লোক? ভালোই হইল, তোমার কাছে তিব্বতের অনেক খবর জানিতে পারিব। কিশোরী জিজ্ঞাসিল, কেন, তুমি কি তিব্বত যাত্রী? তোমার সঙ্গে আর কে আছে? সাহেব নিম্ন দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই দেখো আমাদের ছাউনি, ওখানে আমাদের দলের সকলে আছে। আমরা 3 জন শ্বেতকায় পুরুষ, বাকি সকলে দেশীয় লোক, দোভাষী, পথপ্রদর্শক, বাবুর্চি, কুলি প্রভৃতি। সাহেব তখন আরও নিকটে পৌঁছিলেন। কিশোরী জিজ্ঞাসা করিল, তোমাদের কি উদ্দেশ্য জানিতে পারি কি? শুধু কি শখের ভ্রমণ? সাহেব বলিল, আমরা আমেরিকাবাসী, রাজকীয় ভৌগোলিক পরিষদের সভ্য। আমরা ভৌগোলিক আবিষ্কারের জন্য বাহির হইয়াছি। তিব্বত ভেদ করিয়া আমরা চীন দেশে যাইব। এ কথা শুনিয়া কিশোরীর দেহে প্রাণ আসিল। চলতি কথায় বলতে গেলে ঘাম দিয়া তাহার জ্বর ছাড়িল। তোমার নাম কি? কিশোরী কহিল, নাঙ্গালামা। সাহেব বলিল, আমার নাম জন রটেনহাম, আমি ফিলাডেলফিয়ার লোক। তুমি তিব্বতী, কিন্তু এমন ইংরাজি শিখিলে কেমন করিয়া? কিশোরী সংক্ষেপে উত্তর দিল, আমি দার্জিলিংয়ে ছিলাম। তোমরা এখানে কতদিন থাকিবে? সাহেব উত্তর দিল, কাল সারা দিন আমরা আছি, পরশু প্রাতরাশের পর আমরা তাঁবু তুলিব। নিকটস্থ গ্রামসমূহ হইতে কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করা উদ্দেশ্য। ভারবাহী মনুষ্য ও পশুগণকে কিছু বিশ্রাম দেওয়াও উদ্দেশ্য বটে। এখান হইতে কিছু দূরে যে গ্রামখানি আছে, কি নাম তাহার? কাংপাচেন বুঝি? সেখানে খাদ্যদ্রব্য কিরূপ পাওয়া যাইতে পারে অনুসন্ধান জন্য আমি তথায় গিয়াছিলাম, এখন ছাউনিতে ফিরিতেছি। বলিয়া সাহেব টাট্টু চালাইল। 2-4 কদম গিয়া আবার টাট্টু দাঁড় করাইয়া মুখ ফিরাইয়া বলিল, তুমি এখানে কাছেই কোথাও থাকো বোধ হয়। কাল সকালে আমাদের তাঁবুতে আসিয়া তুমি যদি চা পান করো, তবে আমরা অত্যন্ত খুশি হইব। আসিবে? কিশোরী বলিল, চেষ্টা করিব, ধন্যবাদ। আসিও, গুড বাই। বলিয়া সাহেব ঘোড়া চালাইয়া দিল। কিশোরী ধীরে ধীরে পর্বতারোহণ করিতে লাগিল। সাহেব ক্রমে তাহার দৃশ্যপথের অতীত হইয়া গেল। কিশোরী মনোমধ্যে নানা কথা চিন্তা করিতে করিতে মঠে আসিয়া উপস্থিত হইল। কিশোরী মঠে আসিয়া পৌঁছিতেই নীনা বলিল, দেখো, এই কিছুক্ষণ পূর্বে একজন শ্বেতকায় পুরুষ টাট্টু ঘোড়ায় চড়িয়া ওই দিকে গেল। নিম্নে ওই যে তাঁবু পড়িয়াছে, সে বোধহয় ওই তাঁবুরই লোক। কিশোরী জলের বালতি নামাইয়া রাখিয়া বলিল, হ্যাঁ, তাই বটে। তুমি যাহার কথা বলিতেছ, তাহার সহিত আমার সাক্ষাৎ হইয়াছে। সে কাংপাচেন গ্রামে গিয়াছিল, সেখান হইতে ফিরিতেছে। নীনা অত্যন্ত কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, কোথায় দেখা হইল? কি কথাবার্তা হইল? তুমি উহার ভাষা বুঝিতে পারিলে? কিশোরী তখন সাহেবের সঙ্গে সাক্ষাতের বিষয় নীনার কাছে প্রায় সমস্তই বলিল। কেবল প্রকাশ করিল না, সাহেবকে দেখিয়া প্রথমটা তাহার মনে কি ভয় হইয়াছিল এবং কেন হইয়াছিল। নীনা পেয়ালায় চা ঢালিয়া বলিল, ঐরূপ সাদা মানুষ আমাদের এদিকে মাঝে মাঝে আসে বটে, আমি শুনিয়াছি, কিন্তু পূর্বে কখনো দেখি নাই। উফ, কি সাদা! মা গো, দেখিলে ভয় করে।
তাহারা কি চরিত্রের লোক তাহাই বা কে জানে। তুমি কি স্থির করিলে? কাল উহাদের তাম্বুতে যাইবে নাকি? কিশোরী বলিল, যাইবার ইচ্ছাই তো আছে। নীনা বলিল, তোমার এই দুর্বল শরীর, কত পথ নামিয়া আবার উঠিয়া আসিতে তোমার বড় কষ্ট হইবে যে। কিশোরী কিছু বলিল না, নীরবে চা পান করিতে লাগিল। যাওয়া সম্বন্ধে তাহার মনেও একটা আশঙ্কা উপস্থিত হইয়াছিল। সে ভাবিতেছিল, সাহেব যাহা বলিল সে কথা যদি সত্য না হয়, উহারা যদি ভৌগোলিক আবিষ্কারক না হয়, যদি ইংরাজ পুলিশই হয়, আমাকে ধরিবার এই কৌশল যদি অবলম্বন করিয়া থাকে, তাঁবুতে গিয়া যদি দেখি যে মল্লিকের অথবা ঘোষ সাহেবের একজন ভৃত্য উপস্থিত আছে, সে যদি বলে এই ব্যক্তি আসামি, ইহাকে আমি চিনি, তখন কি হইবে? চা পান শেষ হইলে নীনা বলিল, তুমি বসো, আমি ঝর্ণায় গিয়া মুখ হাত ধুইয়া আসি। বলিয়া সে তাহার বস্ত্রাদি ও জলের ঘড়াটি বাহির করিয়া আনিল। কিশোরী হাসিয়া বলিল, নীনা, ওই দিকে যাইতেছ, ওই ছাউনির সাহেবেরা যদি তোমায় একা পাইয়া ধরিয়া লইয়া যায়? নীনা দাঁড়াইল, বলিল, ঠিক বলিয়াছ, আমি তবে অস্ত্র লইয়া আসি। বলিয়া সে আবার ঘরে গিয়া একখানি বৃহৎ চকচকে ছোরা বাহির করিয়া আনিয়া তাহা আন্দোলিত করিতে করিতে হাসিতে হাসিতে বলিল, আমার এই ছোরা সাদা মানুষের রক্তের আস্বাদন কখনো পায় নাই। উহারা যদি আমায় ধরিতে আসে, তবে সে আস্বাদন পাইতে পারিবে। বলিয়া ছোরাখানি কটিবন্ধে সংলগ্ন করিয়া ঘড়াটি লইয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। কিশোরী বসিয়া বসিয়া কেবলই সেই তাম্বু বিহারীদের কথা চিন্তা করিতে লাগিল। বাস্তবিকই যদি উহারা ভৌগোলিক আবিষ্কারক হয়, তবে উহারা কিশোরীর মাসখানেক পরে দার্জিলিং ছাড়িয়াছে। উহাদের নিকট সেই সময়কার কলিকাতা ও দার্জিলিংয়ে প্রকাশিত কতগুলি সংবাদপত্র থাকা খুব সম্ভব। সেই কাগজগুলিতে হয়তোবা সেই খুন ও তাহার তদারক সম্বন্ধে কোনো খবর পাওয়া যাইতে পারে। তাহা দেখিবার জন্য কিশোরীর মনটা বড়ই চঞ্চল ও উদ্বিগ্ন হইয়া উঠিল। কিন্তু মনের দ্বিধাও ঘুচে না। উহারা ইংরাজ পুলিশ হইবে, ইহা কি সম্ভব? ইংরাজ ও আমেরিকাবাসীর উচ্চারণ ও বচনভঙ্গির পার্থক্য বিষয়ে কিশোরী কিছুই জানিত না। সুতরাং সেই দিক দিয়া সে কোনো সাহায্য পাইল না। তবে তাহার মনে হইল, তাহার ন্যায় সামান্য ব্যক্তিকে ধরিবার জন্য ব্যয়কুণ্ঠ বেঙ্গল গভর্নমেন্ট যে এত টাকা খরচ করিয়া এত দূরে পুলিশ অভিযান পাঠাইবে, ইহা মোটেই বিশ্বাসযোগ্য নহে। নীনা ঝর্ণা হইতে ফিরিয়া আসিতে সন্ধ্যা হইয়া গেল। অন্যদিন যেমন তাহার হাসি খুশি ভাবটি থাকে, আজ আর তাহা নাই। আজ তাহার মুখখানি গম্ভীর ভাব ধারণ করিয়াছে। কিশোরীও আজ অন্যরূপ। তাহারও চিত্ত চাঞ্চল্য তাহার মুখে স্পষ্টভাবে প্রতিফলিত। আজ শুক্লা দ্বাদশী। পাহাড়ের অন্তরাল হইতে চন্দ্রোদয় হইল। পার্বত্য প্রদেশ বিমল জ্যোৎস্নায় যেন হাসিয়া উঠিল। কিশোরী বলিল, চলো নীনা, বাহিরে গিয়া আমরা একটু বসি। উভয়ে গিয়া এক প্রস্তরখণ্ডের উপর পাশাপাশি বসিল। দুই চারি কথার পর কিশোরী জিজ্ঞাসা করিল, নীনা, আজ তুমি এমন গম্ভীর কেন? তোমার কি হইয়াছে? নীনা বলিল, তোমারই বা মুখ এতখানি গম্ভীর কেন? ইহার উত্তর দেওয়া কিশোরীর পক্ষে কঠিন। এই পর্যন্ত কোনো কথা নীনাকে তো ভাঙিয়া বলা হয় নাই। এখন কি তাহা বলা যায়? পাছে উহারা ইংরাজ পুলিশ হয়, আমাকে ধরিতে আসিয়া থাকে, বলিলে আমূল বৃত্তান্ত সবই বলিতে হয়।
সত্যবালার কথা বলিতে হয়। কিন্তু সত্যবালার সমস্ত বিবরণ জানিলে নীনা যদি বলে, তবে আর তোমায় আমি চাই না, তুমি যেখানে ইচ্ছা যাইতে পারো, তখন কি হইবে? এই সুদূর হিমালয় বক্ষে অনাহারে অনাশ্রয়েই তো প্রাণত্যাগ করিতে হইবে। অতএব কিশোরী স্থির করিল নীনাকে সেই কথা খুলিয়া বলা যুক্তিসঙ্গত নহে। অথচ একটা কিছু উত্তর তো দিতে হইবে। তাই সে বলিল, কিন্তু তুমি আজ এমন গম্ভীর কেন, তাহা তো বলিলে না। নীনা বলিল, তুমি উহাদের তাঁবুতে যাইবে শুনিয়া অবধি আমার মনটা কেমন খারাপ হইয়া গিয়াছে। আমার মনে হইতেছে ওখানে গেলে তুমি আর ফিরিয়া আসিবে না, উহাদের সঙ্গে জুটিয়া চলিয়া যাইবে। কিশোরী বলিল, চলিয়া যাইব কেন? নীনা বলিল, উহাদের সঙ্গে জুটিলে তুমি অনায়াসে কত দেশ দেখিতে পাইবে। উহারা ইংরাজ সরকারের পাশ লইয়া আসিয়াছে, কেহই উহাদের আটকাইতে পারিবে না। যে দেশে যাইবে সেই দেশের রাজাই উহাদিগকে খাতির করিবে, কোনো বিষয়ে কোনো অসুবিধা হইবে না। এই প্রলোভনে যদি তুমি উহাদের সঙ্গী হও, তখন আমি কি করিব বলো? আর তো আমি তোমায় দেখিতে পাইব না। বলিতে বলিতে নীনার চক্ষু সজল হইয়া উঠিয়াছিল। এইবার সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ইহা দেখিয়া কিশোরী আর চুপ করিয়া থাকিতে পারিল না। নীনার একখানি হাত নিজের দুই হাতে ধরিয়া ফেলিয়া বলিল, ছি ছি নীনা, তুমি কি পাগল হইলে? তুমি কাঁদো কেন? আমি তোমায় ছাড়িয়া চলিয়া যাইব? না না, তাহা কখনোই যাইব না। নীনা কহিল, সত্য বলিতেছ? কিশোরী কহিল, হ্যাঁ নীনা, আমি সত্যই বলিতেছি, আমি কোনো দিন তোমায় ছাড়িব না। যদি যদি চিরদিন তোমার নিকট থাকিবার অধিকার আমি পাই। শেষের কথাগুলি নীনা ভালো বুঝিতে পারিল না। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি? কোন অধিকারের কথা তুমি বলিতেছ? কে তোমায় সে অধিকার দিবে? কিশোরী বলিল, অধিকার বুঝিতে পারিলে না নীনা? তুমি যদি আমায় বিবাহ করিতে আমার ধর্মপত্নী হইতে সম্মত হও, তবেই তো চিরদিন আমরা দুইজনে একত্র থাকিতে পারি, নচেত কেমন করিয়া থাকিব? নীনা বলিল, ও, বিবাহের কথা বলিতেছ? তা আমি কি কোনো দিন বলিয়াছি যে তোমায় আমি বিবাহ করিব না? কিশোরী নীনার এই সরল প্রত্যুত্তরে মুগ্ধ হইয়া সহসা তাহাকে বক্ষে বাঁধিয়া বলিল, তবে তুমি আমায় বিবাহ করিবে? তুমি আমার হইবে নীনা? আমি তো তোমারই আছি বলিয়া নীনা কিশোরীর স্কন্ধে মুখ লুকাইল। কিশোরী নীনার মুখখানি তুলিয়া ধরিয়া জ্যোৎস্নালোকে দেখিল, তাহার চক্ষু দুইটি মুদ্রিত। চোখ বুজিয়া আছো কেন? চোখ খোলো, চোখ খোলো। বলিতে বলিতে কিশোরী তাহার ওষ্ঠে ও উভয় গণ্ডে বার বার চুম্বন করিতে লাগিল। দ্বাদশীর চন্দ্র তখন আকাশের বেশ উচ্চস্থানে আরোহণ করিয়া পর্বতের শিখরে শিখরে আলোক বর্ষণ করিতেছে। নীনা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নড়িয়া চড়িয়া সোজা হইয়া বসিল। তথাপি উভয়ের কর সম্মিলনের বিচ্ছেদ ঘটিল না। কিশোরী বলিল, আমাদের বিবাহে এদেশের ধর্ম সম্প্রদায়ের কোনো আপত্তি হইবে না তো নীনা? নীনা বলিল, না, আপত্তি হইবে কেন? বুদ্ধদেবকে তুমি তো মানো। মানি বই কি, হিন্দু শাস্ত্র অনুসারে তাহাকে ঈশ্বরের একজন অবতার বলিয়া আমরা পূজা করিয়া থাকি। কিশোরী বলিল। নীনা কিশোরীর স্কন্ধে হস্তার্পণ করিয়া মুখখানি তুলিয়া বলিল, সে সমস্তই ঠিক হইয়া যাইবে। একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে বিবাহ করিবার ইচ্ছা কতদিন হইতে তোমার মনে জন্মিয়াছে বলো দেখি?
কিশোরী বলিল, আমার অসুখের পর হইতে। আর তোমার? আমার ইচ্ছা হইয়াছে তোমার অসুখের সময় হইতে। জ্বরের ঘোরে তুমি প্রায় অচেতন হইয়া পড়িয়া থাকিতে। আমি তোমার কাছে বসিয়া তোমার মাথায় পায়ে হাত বুলাইতাম। সেই সময় হইতেই আমার মনে মনে সাধ যে তুমি আমার স্বামী হও। ভাগ্যিস নীনা, আমার পীড়া হইয়াছিল বলিয়া কিশোরী নীনাকে বুকে জড়াইয়া তাহার মুখ চুম্বন করিল। নীনা নিজেকে ছাড়াইয়া লইয়া বলিল, চলো, ঠান্ডা পড়িতেছে, ঘরে গিয়া বসা যাক। চলো বলিয়া কিশোরী উঠিল। গুহাকক্ষে প্রবেশের সময় উভয়েই দেখিতে পাইল উপরের রাস্তা হইতে কে একজন লোক মঠের দিকে নামিয়া আসিতেছে। দেখিয়া দুজনেই দাঁড়াইল। লোকটা মঠের দিকেই আসিতেছে। নিকটে আসিতেই চেনা গেল সে ফুরচিং। কিশোরী বলিল, কি ফুরচিং, এত দেরি? ফুরচিং বলিল, সর্বনাশ হইয়াছে নাঙ্গালামা। ঘোড়া কিনিবার জন্য যে টাকাগুলি লইয়া গিয়াছিলাম, সাইদা তাহা চুরি করিয়া কোথায় পলাইয়া গিয়াছে। কিশোরী ও নীনার প্রশ্নের উত্তরে ফুরচিং ক্রমে ক্রমে সব কথাই বলিল। যেদিন সেই গ্রামে তাহারা পৌঁছে সেদিন সন্ধ্যা হইয়া গিয়াছিল। পরদিন অনেকগুলি ঘোড়া দেখা হইল, কিন্তু কোনোটি পছন্দ হইল না। লোকে বলিল, দিন দুই অপেক্ষা করিতে পারিলে গ্রামান্তর হইতে ভালো ভালো ঘোড়া বিক্রয়ার্থ আসিবে। পরদিন সন্ধ্যায় ফুরচিং দুর্বুদ্ধিবশত একটু অতিরিক্ত মাত্রায় চ্যাং পান করিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। প্রাতে নিদ্রাভঙ্গে দেখে তাহার কোমরে টাকার থলিও নাই, সাইদাও অদৃশ্য। 2 দিন ধরিয়া অনেক অনুসন্ধানেও তাহাকে না পাইয়া অবশেষে ফুরচিং ফিরিয়া আসিয়াছে। নীনা বলিল, আচ্ছা, যাহা হইবার তাহা হইয়াছে, এখন তুমি বিশ্রাম করো বলিয়া সে রন্ধনের আয়োজনে ব্যাপৃত হইল। রাত্রে শয়ন করিয়া ফুরচিংয়ের সঙ্গে কথা প্রসঙ্গে কিশোরী জানিতে পারিল সানচং হইতে ফিরিবার পথে ফুরচিং ওই সাহেবদের ছাউনি দেখিয়া আসিয়াছে। এমনকি দার্জিলিংবাসী 2-1 পূর্বপরিচিত স্বদেশীয় লোকের সঙ্গেও সেখানে তাহার দেখা হয়। তাহাদের সঙ্গে গল্প করিতে গিয়াই ফিরিতে অত রাত্রি হইয়া পড়িয়াছিল। কিশোরী ফুরচিংকে সাহেবগণ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে নানা প্রশ্ন করিয়া বুঝিল তাহারা পুলিশ তো নহেই, ইংরাজ জাতীয় নহে, যথার্থই ভৌগোলিক আবিষ্কারকের দল এবং আমেরিকা হইতে আগত। এই কথা শুনিয়া কিশোরীর মন হইতে পূর্ব শঙ্কা দূর হইল। সংবাদপত্র সংগ্রহের অভিপ্রায়ে নিমন্ত্রণ অনুসারে প্রাতে তথায় যাইবে বলিয়া সে স্থির করিল। পরদিন প্রাতে উঠিয়া ফুরচিংকে ঝর্নার জল আনিতে পাঠাইয়া নীনা বলিল, নাঙ্গালামা, তুমি কি ওই ফাইলিংদের তাম্বুতে চা পানের নিমন্ত্রণ রক্ষা করিতে যাওয়া সম্বন্ধে কিছু স্থির করিলে? ফাইলিং অর্থে বিদেশী। কিশোরী বলিল, যাইব মনে করিতেছি। নীনা বলিল, তবে চলো, আমিও তোমার সঙ্গে যাইব। সাদা মানুষ কখনো আমি নিকট হইতে দেখি নাই, দেখিয়া আসিব। তাহাদের চালচলন কথাবার্তা কিরূপ সে সম্বন্ধেও আমার কৌতূহল আছে। কিন্তু তাহারা যখন আমার সঙ্গে কথা কহিবে সে সকল কথা আমি বুঝিব কিরূপে? কিশোরী বলিল, আমি না হয় দোভাষী হইয়া তোমায় বুঝাইয়া দিব। ফুরচিং ফিরিয়া আসিলেই আমরা যাই, চলো। তোমার সঙ্গে অনেক কথাবার্তা আছে, পরামর্শ করিবার আছে। পথে যাইতে যাইতে নিরিবিলিতে সে সকল আমাদের শেষ করিতে হইবে। নীনা হাসিতে হাসিতে বলিল, আচ্ছা, তোমায় যদি তারা জিজ্ঞাসা করে আমি তোমার কে, তুমি কি বলিবে? কিশোরী কহিল,
তুমি আমার যা তাই বলিব শীঘ্রই তুমি আমায় তোমার পানি দান করিয়া আমাকে চিরসুখী করিবে। নীনা বলিল, দেখো, তোমার কথা বলিবার প্রণালী বড়ই সুন্দর। এদেশের কোনো যুবক হইলে এই কথাগুলি কখনোই এইভাবে গুছাইয়া বলিতে পারিত না। কিশোরী মনে মনে বলিল, তারা কি নভেল পড়েছে ছাই। অতঃপর নীনা নিজ কক্ষে গিয়া পোশাক পরিবর্তন করিল। নূতন কৃত আরশি চিরুনির সাহায্যে চুলগুলির পারিপাট্য বিধান করিল। একখানি পাটল বর্ণের রেশমি রুমাল গলায় বাঁধিয়া হাসিতে হাসিতে কিশোরীর কাছে আসিয়া বলিল, আমায় কেমন দেখাইতেছে বলো দেখি। কিশোরী তাহার উভয় স্কন্ধে হস্তার্পণ করিয়া মুখখানির দিকে ঝুঁকিয়া বলিল, তোমায় সুন্দর, অতি সুন্দর দেখাইতেছে, যেন পাহাড়ের বুকে একটি গোলাপ ফুল ফুটিয়াছে। কিন্তু কই, তোমার এই পোশাকটি তো আর কোনো দিন আমি দেখি নাই। নীনা বলিল, তুমি বুঝি মনে করো আমার একটিমাত্র পোশাক? আমার আরও আছে। একটি আছে, সেটি আমি বিবাহের দিন পরিব। আমার বিবাহের জন্যই বাবা সেটি তৈয়ারি করাইয়া রাখিয়াছিলেন। আমার বিবাহ হইবে, কিন্তু বাবা আমার দেখিতে পাইবেন না। বলিতে বলিতে নীনার চক্ষু ছলছল করিয়া উঠিল। কিশোরী নীনার দুখানি হাত ধরিয়া বলিল, তোমার বাবা স্বর্গ হইতে দেখিবেন এবং আমাদের আশীর্বাদ করিবেন। ফুরচিং ঝর্ণা হইতে ফিরিয়া আসিলে তাহার উপর রন্ধনাদির ভার অর্পণ করিয়া নীনা নিজ শয়ন গুহায় প্রবেশ করিল। তাহার অস্ত্রভাণ্ডার হইতে খাপশুদ্ধ দুইখানি তীক্ষ্ণ ধার ছোড়া বাছিয়া লইয়া একখানি নিজ কটিবন্ধে ধারণ করিল এবং অপরখানি কিশোরীর কোমরে বাঁধিয়া দিয়া বলিল, চলো, এই বেলা আমরা বাহির হইয়া পড়ি, নচেত ফিরিতে বিলম্ব হইয়া যাইবে। উভয় তখন সেই অধিত্যকা লক্ষ্য করিয়া ধীরে ধীরে পর্বত অবরোহণ আরম্ভ করিল। সূর্যোদয়ে তখন প্রভাত বায়ুর শৈত্য সহনীয় হইয়া উঠিয়াছে, যদিও চড়াই নহে উতরাই। তথাপি ইহা কিয়ৎ পরিমাণে শ্রমসাধ্য ব্যাপার। পথশ্রমে প্রথমটা কিশোরী বেশি কাতর হইল না। অধিত্যকা প্রদেশে নামিবার অনেকগুলি পথ ছিল, সেগুলি সমস্তই নীনার পরিচিত। সর্বাপেক্ষা সহজ পথটি সে নির্বাচিত করিয়া লইয়াছিল। প্রায় অর্ধপথ যখন তাহারা নামিয়া আসিয়াছে, তখন নীনা বলিল, তুমি একটু হাঁফাইয়া পড়িয়াছ, নয়? একটু বিশ্রাম করিবে? করিলে মন্দ হয় না, বলিয়া কিশোরী উভয় পার্শ্বে দৃষ্টিপাত করিল। বামে কিয়ৎ দূরে কয়েকটি ঝোপ দেখা গেল। তাহাদের গায়ে কিশোরীর অপরিচিত কি একটা ফুল ফুটিয়া রহিয়াছে। কিশোরী বলিল, চলো, ওই ফুলের ঝোপগুলির মধ্যে গিয়া একটু বিশ্রাম করা যাউক। উভয়ে পথ ত্যাগ করিয়া সেই ফুলের ঝোপগুলির দিকে যাইতে লাগিল। নিকটে পৌঁছিয়া কিশোরী সেই ফুলের মৃদু মধুর সৌরভ অনুভব করিল। বলিল, বাহ, গন্ধটি তো বেশ। এগুলি কি ফুল নীনা? নীনা কহিল, এর নাম রিংচেন। বর্ষাকালই উহাদের ফুটিবার কাল। বলিয়া নীনা ঝোপের নিকট গিয়া একটি ফুল তুলিয়া কিশোরীর হাতে দিল। কিশোরী সেটির সুবাস গ্রহণ করিয়া সযত্নে নীনার চুলে পরাইয়া দিল। ফুলের ঝোপগুলির মাঝখানে খানিকটা খোলা জায়গা ছিল। তাহারা উভয়ে সেখানে গিয়া বসিল। কিশোরী নীনার হাতটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল, আমাদের বিবাহ কোথায় হইবে এবং কবে হইবে, তাহা তুমি কিছু ভাবিয়াছ নীনা? নীনা বলিল, ভাবিয়াছি বইকি। কাল রাতে তোমার নিকট বিদায় লইয়া নিজের গুহায় আসিয়া শয়ন করিলাম, কিন্তু অনেকক্ষণ ঘুমাইতে পারিলাম না। ওই সকল কথাই
কেবল মনে মনে চিন্তা করিতে লাগিলাম। আমার ইচ্ছা যাহা তাহা তোমার নিকট বলি, শোনো। তারপর তোমার যাহা মত হইবে সেই রূপই আমরা করিব। এদেশে আমরা বাস করিতেছি বটে, কিন্তু ইহাদের বিবাহ প্রথা হইতে আমাদের তিব্বতীয় প্রথা বিভিন্ন। সুতরাং আমাদের বিবাহের পুরোহিত কাংপাচেন গ্রামে মিলিবে না। কোনো বৌদ্ধ মঠে গিয়া আমাদের বিবাহ কার্য সম্পন্ন করাইতে হইবে। এখান হইতে উত্তরে 2 দিনের পথে একটি বৌদ্ধ মঠ আছে, তাহার নাম ওয়ালং। সেখানে অনেকগুলি লামা বাস করেন। আমার ইচ্ছা দুজনে সেইখানে গিয়াই বিবাহ করিয়া আসিব। এখন তোমার কি ইচ্ছা তাই বলো। আমরা দার্জিলিং অথবা কলিকাতায় গিয়া বিবাহ করিব কি? কিশোরী বলিল, না নিনা, সে অনেক দূরের পথ। সে দরকার নাই, ওই ওয়ালং মঠে গিয়া বিবাহ করাই ভালো। কিন্তু একটা কথা আছে, অন্যান্য লামাগণ যেমন চেলা গ্রহণ করিয়া তাহাকে মঠের উত্তরাধিকারী করিয়া যান, তোমার পিতা তাহা করেন নাই। তোমাকেই নিজ উত্তরাধিকারিণী করিয়া গিয়াছেন। পুরুষানুক্রমে সঞ্চিত বহু ধনরত্ন ওই মঠে লুকানো আছে। তাহা যদি অন্যান্য লামারা জানিতে পারিয়া থাকে, তবে তাহারা আমার সহিত তোমার বিবাহে কোনো আপত্তি করিবে না তো? নীনা বলিল, তা বোধহয় করিবে না। তাছাড়া বহু ধনরত্নের কথা অন্যে কিরূপেই বা জানিবে? পূর্বগত লামারা মৃত্যু আসন্ন হইলে উত্তরাধিকারী চেলাকে অতি গোপনে বলিয়া যাইতেন। এই লামাগণের ধনশালিতার কোনো ভরং বা গর্ব ছিল না। তদনুরূপ ব্যয়বাহুল্য বা ধুমধাম কিছুই ছিল না। ভিক্ষোপজীবী সন্ন্যাসীর ন্যায় তাহারা জীবনযাপন করিয়া গিয়াছেন। বাহিরের লোকে জানিবে কিরূপে? জানিলে আমি একা স্ত্রীলোক এতদিন কি ও সমস্ত রক্ষা করিতে পারিতাম? কিশোরী বলিল, তবে ওয়ালং মঠেই যাওয়া যাক, চলো। কবে আমরা যাইব বলো দেখি? আমাদের মিলনে বেশি আর দেরি করিয়া কাজ নাই, কি বলো? বলিয়া কিশোরী নীনার হাতটি ধরিয়া নিজের দিকে আকর্ষণ করিল। নীনা বিনা আপত্তিতে কিশোরীর দেহলগ্ন হইয়া তাহার স্কন্ধে নিজ মস্তক রক্ষা করিয়া বলিল, বেশ, চলো, কালই আমরা যাত্রা করি। ফাইলিংদের তাঁবু হইতে ফিরিয়া আহারাদির পর আমি একবার কাংপাচেন গ্রামে যাইব। 2টি টাট্টু ঘোড়া সংগ্রহ করিয়া আনিব। ভালো ঘোড়া হইবে না, কাজ চলা মতো হইবে। কিনিব না, ভাড়া করিয়া আনিব। কিশোরী বলিল, আজ যদি আবার তোমায় কাংপাচেন গ্রামে যাইতে হয়, তবে এখানে বসিয়া আর দেরি করা উচিত নয়। আমরা উঠি, চলো, সাহেবদের নিমন্ত্রণ রক্ষা করিয়া আসি। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সত্যবালা উপন্যাসের 6ঠ পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব সত্যবালা উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।